হেই হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম অল্প কিছু সময়ের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। চলো বেশি কথা না বলে গল্পে যাওয়া যাক। ফজরের নামাজ আদায় করে অলি একটু বিছানায় গা এলিয়ে দিয়েছিল। শরীর ভালো লাগছে না। রাতে ঘটনার পর তার কাছে সবকিছুই বিষাদ লাগছে। আলফির ঘুম ভাঙে ফোনের শব্দে। সে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরতেই অপর পাশ থেকে রাজীব বলে ওঠে, স্যার আপনার রিপোর্ট এসে গেছে। কথাটা কানে পৌঁছাতে আলফি লাফ দিয়ে উঠে বসে। ওকে ওকে আই এম কামিং। আলবি ফোনটা রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘন্টার কাঁটা 9টা সুই সুই। সে ঘাড় ঘুরিয়ে ওলির দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠলো। ওলি বালিশে হেলান দিয়ে অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে আসে। আলবি সবচেয়ে অবাক হলো ওলির চেহারার অবস্থা দেখে। চোখের নিচে কালচিটে দাগ পড়ে গেছে মেয়েটার। আলবি বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করলো। এগিয়ে গেল ওলির দিকে। ওলি নির্লিপ্ত চোখে তার দিকে পলকহীন তাকিয়ে আছে। কি হয়েছে বউজান? তোমাকে ক্লান্ত দেখাচ্ছে কেন? তুমি কি ঠিক আছো? ওলি উত্তর দিল না, শুধু একভাবে তাকিয়ে রইল। লোকটা কতটা ভালো অভিনয় করতে পারে তাই না? হানিবি কিছু বলছো না কেন? ওলি শান্ত কণ্ঠে বলল, আপনার হয়তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাওয়া উচিত। আলবির চোখ বড় বড় হয়ে গেল। ওলি কেন এভাবে কথা বলছে? হানিবি আমার কথা বলতে ভালো লাগছে না। ওলি নিজের কথা নিজেই যেন শুনতে পেল না। তার শরীর যেন ক্রমশই হাল ছেড়ে দিচ্ছে। সেই সাথে তার কোমরও ব্যথা করছে। আলবি এবার চিন্তিত হয়ে পড়লো। সে অলির পালস চেক করার জন্য হাত ধরতে গেলে অলি হাতটা সরিয়ে নিয়ে বলে, আমি রাতে ঘুমাতে পারিনি আলোর জন্য। ওই শুধু আমার বুকের ভেতরে চলে যাচ্ছিল। আপনি এখন আমাকে বিরক্ত করবেন না দয়া করে, আমি একটু ঘুমাতে চাই। কথাটা বলেই অলি ভালোভাবে শুয়ে পড়লো। আলবি আর অলিকে ঘাটলো না। অলির মন মেজাজ হয়তো খিটখিটে হয়ে আছে। সে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল। কিন্তু অলিকে এভাবে শুয়ে থাকতে দেখে সে কোনো কিছু ঠিকভাবে করতে পারছে না। এমনিতে অপরাধ বোধে সে শেষ হয়ে যাচ্ছে, তার উপর অলিকে ভালো রাখতে পারছে না। আলপি রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দুজন সার্ভেন্টকে ডাক দিল। তোমরা অলির কাছে গিয়ে থাকো, ওর শরীরটা বোধহয় বেশি ভালো নেই। আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, আর যে কোনো প্রয়োজনে আমাকে কল দিও। আলপির কথায় সম্মতি জানিয়ে সার্ভেন্ট দুজন উপরে যেতে লাগলো। আলপিও আর অপেক্ষা না করে দ্রুত পায়ে বেরিয়ে গেল। এদিকে সার্ভেন্ট দুজন রুমের সামনে এসে দেখলো রুমের ভেতর থেকে লক করা। তারা বেশি কিছু না ভেবেই আলবির নম্বরে কল দিল। তারা দুজন আবার আলবির স্পেশাল সার্ভেন্ট। সব খবর টাইম টু টাইম আলবিকে জানিয়ে দেয়, কিন্তু আলবি তাদের কল রিসিভ করলো না। অলির প্রচন্ড পরিমাণে তলপেটে ব্যথা করছে, তবুও সে আলমারি থেকে প্রয়োজনীয় কাগজপত্র বের করে গোছাতে লাগলো। তখনই ফোনের রিংটোন শুনতে পেল। অলি এগিয়ে গিয়ে দেখলো আলবির ফোন বাজছে, যার মানে আলবি বলবশত ফোনটা রেখে চলে গেছে। অলি নাম দেখে বুঝলো এটা একজন সার্ভেন্টের নম্বর। সে বেশি বার্তা না দিয়ে নিজের কাজে মন দিতে চাইলো, কিন্তু কিছু মুহূর্ত যেতেই ব্যথা সহ্যের সীমা পেরিয়ে গেল। অলি কিছু একটা বুঝতে পেরে বলে উঠলো, আলো এটা সঠিক সময় বা জায়গা কোনোটাই নয়, আর একটু সময় দে আমাকে। অলি আচমকা তলপেটে তীব্র টান অনুভব করলো। তারপরে হঠাৎ এক প্রবল ঝাঁকুনির মতো ব্যথা তাকে গ্রাস করলো। আচমকা শরীরের ভেতর থেকে পানি ধপ করে ফ্লোরের উপর ছিটকে পড়লো। বিস্মৃত আর আতঙ্কিত হয়ে অলি আলমারির সামনে ফ্লোরে বসে পড়লো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রতিটি শ্বাসে বুকের ভেতর থেকে হাঁপড়ের মতো শব্দ বের হচ্ছে। অলির কপাল ঘামে ভিজে গেছে, ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। 2 হাত দিয়ে তলপেটে চেপে ধরে ব্যথা সামলানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু প্রতিটি ব্যথা যেন শরীরকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। অলির চোখের পানি চলে এসেছে, শুধু যন্ত্রণা থেকে নয়, আতঙ্ক থেকেও। চারিদিকে কেউ নেই, সাহায্য করার মতো একজন মানুষও নেই। সে জানে এই রুম সাউন্ড প্রুফ। সে চিৎকার করে মরে গেলেও তার আওয়াজ কেউ শুনতে পাবে না। নিজের শরীরের সাথে লড়াই করতে করতে অলি মেঝেতে আধশোয়া ভঙ্গিতে বসে পড়লো। তার নখ ফ্লোরের সাথে ঘষে যাচ্ছিল অবচেতন ভাবে। একবার মনে হলো হয়তো আর পারবে না, অজ্ঞান হয়ে যাবে। তীব্র ব্যথার মাঝেও বেবির কথা মনে হতেই সে শক্তি সঞ্চয় করে আবারও উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু মুহূর্তের ব্যবধানে ব্যথার তীব্রতা আরো বেড়ে গেল। শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠেছে। মাথার চুল খুলে গিয়ে পিঠের উপরে লুটিয়ে পড়েছে। অলির চোখ আধ বোঝা হয়ে এলেও ব্যথা তাকে চেতনা হারিয়ে ফেলতেও দিচ্ছে না। এদিকে কিছু দূর যেতে আলভির মনটা বিষণ্ণ হয়ে গেল। সে এসব কি করছে, কেনই বা করছে? বাচ্চাটা কার সেটা জানার জন্য সে এতটাই মরিয়া হয়ে উঠেছে যে ঠিক ভুল তফাৎটুকু বুঝে উঠতে পারছে না। তার উপর অলির চেহারা দেখে স্বাভাবিক কিছু বলে মনে হচ্ছিল না। তবু আলবি তাকে ফেলে রেখে চলে এলো। ভাবনাটা মাথায় আসতে আলবি অলিকে ফোন দেওয়ার উদ্দেশ্যে ফোনটা খুঁজতে লাগলো, কিন্তু সে কয়েক সেকেন্ডের ব্যবধানে বুঝতে পারলো সে ফোনটা বাড়িতে রেখে এসেছে। ওহ নো, এখন তো কেউ আমাকে কল করে কিছু জানাতেও পারবে না। আলবি তড়িঘড়ি হইতে চোখ বুলিয়ে দেখলো সে বেরিয়েছে মাত্র 15 মিনিট হয়েছে। হসপিটাল পৌঁছাতে আরো 15 মিনিটের মতো লাগবে। আলবি জানে না হঠাৎ কি হয়েছে, কিন্তু তার কেমন যেন অস্থির অস্থির লাগছে। সে বেশি কিছু না ভেবে গাড়িটা বাড়ির দিকে ঘুরিয়ে নিল। আলবি দ্রুত পায়ে সিঁড়ি ডাঙ্গিয়ে রুমের সামনে আসতে দেখলো রুমের দরজা লক করা। সে দরজা ধাক্কাতে লাগলো। অলি দরজা খোলো। ভেতর থেকে কোনো সার শব্দ এলো না। বাড়িতে এই সময় নুরনাহার, শাহনাজ বেগম আর কয়েকজন সার্ভেন্ট ছাড়া কেউ নেই। তারা আলবির চিৎকার চেঁচামেচি শুনে এক প্রকার ছুটে এসেছেন।
কিরে কি হলো আলভি, এরকম করছিস কেন? মা অলি দরজা খুলছে না। সার্পেন্ট দুজন এগিয়ে এসে বলল, স্যার আমরাও কিছুক্ষণ আগে এসে ফিরে গেছি, আপনাকে কল করেছিলাম কিন্তু আপনি রিসিভ করেননি। আলভি এবার চিন্তিত হয়ে পড়লো। আমার মনে হচ্ছে অলি ঠিক নেই, দরজা ভেঙে ফেলতে হবে। তার কথায় উপস্থিতি সবাই সম্মতি জানালো। আলভি দরজা ভাঙতে শুরু করলো। কাঠের শক্তপোক্ত দরজা কি আর এত সহজে ভাঙা যায়? তবুও সে আর কয়েকজন সার্পেন্ট মিলে দরজা ভাঙতে সক্ষম হলো। রুমে ঢুকে অলির অবস্থা দেখে আলভির হৃৎপিণ্ড ছলকে উঠলো। অলি আলমারির সাথে পিঠ থেকে ঘুমরাচ্ছে, জামা কাপড় সব অ্যামোনিয়টিক ফ্লোরিডে ভেজা। অলি বহু কষ্টে উচ্চারণ করলো, আমি মরে যাচ্ছি। আলভি দিশেহারা হয়ে পড়লো। শাহনাজ বেগম আর নুরনাহার তার অবস্থা দেখে বুঝলেন সে প্রসব বেদনায় ছটফট করছে। অলিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। শাহনাজ বেগমের কথায় আলভির হুঁশ ফিরল। সে নিজেকে কন্ট্রোল করতে ব্যস্ত ভঙ্গিতে অলির সামনে গিয়ে বসলো। তাকে দেখে অলি আরো ঘুমাতে লাগলো। আলভি অলির পালস, তাপমাত্রা আর শ্বাসের গতি পর্যবেক্ষণ করলো। তারপর সবার দিকে তাকিয়ে বলল, রুমের বাইরে গিয়ে দাঁড়াও সবাই। শাহনাজ বেগম হয়তো আলভির কথা বুঝলেন, তাই বাকিদের নিয়ে সে রুমের বাইরে এসে দাঁড়ালেন। অলির চোখে পানি টলমল করছে। আলভি লক্ষ্য করলো আলমারি খোলা। সে দ্রুত সেখান থেকে একটা পরিষ্কার চাদর আর বাচ্চার জন্য আনা তোয়ালে বের করে নিচে বিছিয়ে দিল। তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে একটানে অলির পরনে প্লাজোটা খুলে ফেললো। অলি বাধা দিতে চেয়েও শক্তির অভাবে পারলো না। আলবি কিছু একটা পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ালো। রুম থেকে বেরিয়ে বাকিদের উদ্দেশ্যে বলল, আমাদের হাতে সময় নেই, হসপিটাল নিয়ে যেতে দেরি হয়ে যাবে। ওর ওয়াটার ব্রেক হয়ে গেছে, তোমরা জলদি প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করো, নর্মাল ডেলিভারি হয়ে যাবে। সার্ভেন্টটা মাথা নেড়ে এক প্রকার ছুটে গেল। প্রয়োজনীয় জিনিসপত্র পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিল। তারপর একটা বলে তার গরম পানি নিয়ে দ্রুত ফিরে এলো। আলভি ভালোভাবে হাত ধুয়ে নিল। তারপর নিশ্চিত হতে অ্যালকোহল স্যানিটাইজার ইউজ করলো। সে ফিরে এসে অলির হাত ধরে বলল, শোনো অলি, ভয় পেও না, আমি আছি, তুমি শুধু আমার কথাগুলো ফলো করবে। তারপর আলভি উঠে গিয়ে একটা বালিশ এনে অলির পিঠের পেছনে রাখলো, যাতে সে হেলান দিয়ে আচ্ছা হতে পারে। প্রতিটি পেন গ্যাপসে আলভি তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে শিখিয়ে দিচ্ছে। গভীর শ্বাস নাও, ছাড়ো, হ্যাঁ এভাবেই। শক্ত হয়েও না, রিল্যাক্স হওয়ার চেষ্টা করো। অলির ব্যথা মিশ্রিত চিৎকার পুরো রুমে প্রতিধ্বনি তুলছে। তার প্রত্যেকটা চিৎকার আলভির বুকে ছুরির ন্যায় বিঁধে যাচ্ছে। আলভি একদিকে অলির হাত ধরে সাহস যোগাচ্ছিল, অন্যদিকে নজর রাখছিল পেশেসে। কন্ট্রাকশনের সঙ্গে অলির শরীর কাঁপছে। প্রতিবার সে শ্বাস টেনে নিচ্ছিল হাপুরের মতো। এক পর্যায়ে প্রসবের অগ্রগতি দেখে আলভি বুঝলো বেবির মাথা বের হওয়ার সময় এসে গেছে। অলি আরেকটু পুশ করো, হ্যাঁ ঠিক এভাবেই। অলির কান্না চিৎকারের মাঝে ধীরে ধীরে বেবির মাথা দেখা গেল। আলভি সাবধানে মাথা ধরে রাখলো। তারপর কাজ শেষে মেশে বেবিটা পুরোপুরি পৃথিবীর আলো দেখলো। আলভি দু হাতে সাবধানে ছোট্ট শরীরটাকে তুলে আনলো। সঙ্গে সঙ্গে হালকা কান্নার আওয়াজ ভেসে এলো। অলি অস্ত্র সচল চোখে তাকিয়ে রইলো। আলভি হাত অনবরত কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মনে হচ্ছে সে যেন এক যুগ ধরে তৃষ্ণার্ত। বাচ্চাটার কান্নার আওয়াজ তার ভেতরে ঝড় তুলছে। তবে এবার পট কাটা দরকার। আলভি কয়েক মিনিট অপেক্ষা করে পরিষ্কার কাঁচিটা তুলে নিল। তারপর নাভির কাঠ দু জায়গায় শক্ত করে কাপড় দিয়ে বেঁধে মাঝখান থেকে সাবধানে কেটে ফেললো। বাচ্চাটাকে তোয়ালেতে মুড়িয়ে অলির বুকে শুয়ে দিল। ত্বক থেকে ত্বকের সংস্পর্শে আসতেই বাচ্চাটার কান্না ধীরে ধীরে থেমে গেল। আলভি এবার অলির দিকে মনোযোগ দিল। প্রসবের পর তার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে। অলিকে আরামদায়ক ভঙ্গিতে শুইয়ে দিয়ে আলভি একটা পরিষ্কার কাপড় দিয়ে নিচের রক্তপাত নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে লাগলো। বাচ্চা জন্মের পর অলির প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। আলভি জানে এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। আলভি দ্রুত নিজের হাত আবারও ভালোভাবে স্যানিটাইজ করে নিল। তারপর সাবধানে অলির তলপেটের উপর হাতটা রেখে ওটেরাস মেসেজ শুরু করলো। আঙুল বলো দিয়ে একটু শক্ত চাপ দিয়ে বারবার বৃত্তাকার নাড়াতে লাগলো। জরায়ুর উপরিভাগে আলভির শরীর কাঁপছিল, কিন্তু হাতের কাজ ছিল দক্ষ। প্রথম দিকে অলি যন্ত্রণায় গোঙাতে লাগলো। আলভি বুঝতে পারলো ইউটেরাস মেসেজ অস্বস্তিকর কিন্তু জরুরি। সে প্রতিবার নিচের দিকে চাপ দিয়ে জরায়ুকে শক্ত করে চেষ্টা করতে লাগলো, যেন অতিরিক্ত রক্তপাত থেমে যায়। কয়েক মিনিট পর ধীরে ধীরে জরায়ু টাইট হয়ে আসতে শুরু করলো। আলভি এক হাতে মৃত চাপ দিয়ে ট্রেন ফান্ডুস টিপে টিপে দেখতে লাগলো। সেটা এখন আগের চেয়ে অনেক বেশি শক্ত অনুভূত হচ্ছে। এতে সে কিছুটা স্বস্তি পেল। হয়েছে অলি, সবকিছু ঠিকঠাক আস্তে, রক্তপাত স্বাভাবিক হয়ে এসেছে। অলি দুর্বল গলায় কিছু বলতে চেয়েও বলতে পারলো না, শুধু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো। আলভি তাড়াহুড়া না করে ধীরস্থির ভাবে মেসেজ চালিয়ে দিতে লাগলো, যতক্ষণ না জরায়ু পুরোপুরি কন্ট্যাক্ট হয়ে শক্ত হয়ে না আসে। অলি বাচ্চাটাকে দু হাতে আগলে রেখেছে, নিজের অবস্থার পরোয়া সে করে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে শুধু তার বাচ্চাটাকে প্রোটেক্ট করতে চায়। আলভির মনোযোগ অলির দিকে হলেও চাহনি বাচ্চাটার দিকে নিবন্ধিত। অলি নিজ হাতে তোয়ালে দিয়ে ছেলের গলার নিচ দিয়ে আর কানের আশেপাশে পরিষ্কার করে দিল। ওকে এদিকে
দিকে দাও দেখি। অলির বুকের ভেতরে ধক্কর করে উঠলো, মাথা নেড়ে না বললো। আলবি কপাল কুঁচকে এলো। আরে বাচ্চার অ্যাবজার স্কোর পরীক্ষা করাটা জরুরি, দাও আমাকে। অলির চোখ জোড়া ছলছল করছে, অজানা ভয় সে চুপসে গেল। আলবি তাকে আশ্বাস দিয়ে বলল, আরে এরকম করছো কেন, আমি 5 মিনিট দেখে আবার তোমাকে দিয়ে দেব। আলবি এবার উত্তরের অপেক্ষা না করে অলির হাত থেকে বাচ্চাটাকে নিয়ে নিল। অলির শরীর এতটাই দুর্বল যে তাকে আটকানোর শক্তিটুকু পেল না। আলবি বাচ্চাটার পুরো শরীর চেক আপ করলো, তারপর শ্বাস প্রশ্বাস আর পালস রেট চেক করে ক্যারোটিড পালস চেক করতে গিয়ে দেখলো বাচ্চাটার ঘাড়েও আলবির মতোই একটা তিল আছে, একদম সেম জায়গায়। আলবি বেশ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল। এরই মাঝে বাচ্চাটা কেঁদে ওঠে। কান্নার শব্দে আলবি ধরপড়িয়ে উঠলো। অলি এবার সোজা হয়ে বসে বাচ্চাটাকে নিয়ে নিল। আপনি ওকে ধরবেন না। অলির কথায় আলবির হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। কেন, কি হয়েছে? অলি তার ছেলে হাসি দিয়ে বলল, কিচ্ছু হয়নি, আলো শুধুমাত্র আমার ছেলে, আর কারোর সাথে ওর কোনো সম্পর্ক নেই। অলির তিক্ত কথায় আলবির মুখ ফ্যাকাশে হয়ে গেল। এরই মাঝে রুমে শাহনাজ বেগম আর নুরনাহার প্রবেশ করলেন। অলি তাদেরকে দেখে চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। দেখি আমার নাতির মুখটা দেখি আগে। শাহনাজ বেগম এগিয়ে এলেন। অলি তাকে কিছু বলতে পারলো না। সে আলোকে কোলে নিয়ে ভালো করে দেখে বলে উঠলেন, হায় আল্লাহ, এত দেখছি পুরো অভির মতো দেখতে হয়েছে, পুরো চেহারাটাই হুবহু অভির মতো। কথাটা কানে বসাতে আলবির মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। কই দেখি। আলবি শাহনাজ বেগমের দিকে ঝুঁকে গেল। এদিকে অলি তাতে দাঁত চেপে সব সহ্য করে নিচ্ছে। বড়দের সামনে বেয়াদবি চাইলেও করতে পারবে না সে, করবে বা কিভাবে? তার বাবা মা এমন শিক্ষা দেয়নি। আলবি গোল গোল চোখে নিজের ক্ষুদ্র বংশের দিকে তাকিয়ে আছে। বাচ্চাটার দিকে তাকালে যেন চোখ ফেরানো দায়। এরকম কেন হচ্ছে? আলবি মায়ের হাত থেকে বাচ্চাটা নিতে চাইলে শাহনাজ বেগম বিরতি সূচক শব্দ উচ্চারণ করে বলে, এরকম করছিস কেন? দাদু ভাইকে প্রথমবার দেখলাম, একটু দেখতে দে না ভালো করে। নুনার এগিয়ে এলেন অলির দিকে। বৌমা, তুমি ঠিক আছো তো? অলি মাথা নিচু করে হ্যাঁ বোধক মাথা নাড়ে, কিন্তু সে ঠিক নেই। তার বাচ্চাকে কারো ছোঁয়ার অধিকার নেই, তারপরও কেন ছুঁয়ে দিচ্ছে? তার বাচ্চাটা যে তাদের ছোঁয়া সহ্য করতে পারবে না। একজন সার্ভেন্ট এসে রুমের ফ্লোর পরিষ্কার করতে লাগলো, তারপর নোংরা কাপড়গুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নুনার অলিকে ফ্রেশ করিয়ে খাটের দিকে বসিয়ে দিলেন। আলবি যেন কথা বলতেও ভুলেই গেছে। সে শুধু মায়ের কোলে থাকা ছোট্ট প্রাণটার দিকে তাকিয়ে আসছে, যেটা অলি মোটেও সহ্য করতে পারছে না। শাহনাজ বেগম নাতির মুখ দেখে একটা স্বর্ণের চেন পরিয়ে দিতে চাইলো। আলবি বাধা দিয়ে বলল, বাচ্চাতে এসব মেটালের জিনিস না পরানোই ভালো। আর তুমি এটা কি করছো মা? ছেলেদের বোল্ট ব্যবহার করা হারাম, জানো না? শাহনাজ বেগম ইতস্তত বোধ করলেন। তো আমার নাতিকে কি খালি হাতে দেখবো নাকি? ও না পারুক, বৌমা পড়বে। অলি আর শাহনাজ বেগমের সম্পর্ক স্বাভাবিক হলেও এই প্রথমবার সে অলিকে বৌমা বলে ডেকেছে। অলি তবুও ভ্রুক্ষেপ করলো না। তার সোনাদানা কিছুই চাই না, তার ছেলেটাকে দিয়ে দিলেই সে খুশি হয়ে যাবে। অলির কথা মনে হতে আলবি দ্রুত পায়ে অলির পাশে এসে বসলো। তুমি ঠিক আছো তো? অলি তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি একদম ঠিক নেই, আমার ছেলেকে আমার কোলে এনে দিন। অলির কণ্ঠ শুনে আলবি ভরকে গেল। অলি কখনোই এভাবে কথা বলে না, তাহলে হঠাৎ কি হয়েছে তার? ভাবনার মাঝে বাচ্চাটা কেঁদে ওঠে। অলি সমস্ত কষ্ট ভুলে উঠে দাঁড়াতে চায়, কিন্তু পেরে ওঠে না। আলবি তার অবস্থা বুঝতে পেরে মায়ের উদ্দেশ্যে বলল, ওর হয়তো ক্ষুধা লেগেছে, ওকে অলির কাছে এনে দাও। শাহনাজ বেগম সম্মতি জানিয়ে বাচ্চাটাকে অলির কোলে দিয়ে দেয়। ছেলেকে কোলে পেয়ে অলি স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে আলবির মনের ভয় দানা বাঁধতে শুরু করেছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল অলির দিকে। দাদু ভাইকে কি নাম রাখা যায় বলো তো? শাহনাজ বেগমের প্রশ্নে আলবির ধ্যান ভাঙলো। আফরান আরিশ। ওর মা আগে থেকে ওর নাম ঠিক করে রেখেছিল। বাহ, নামটা বেশ ভালো। আরিশ মানে তো আশ্রয়, তাই না? নুন্নাহারের কথা শুনে অলি হ্যাঁ বোধক মাথা নাড়ে, কিন্তু আরিশের কান্নায় যেন থামার নামই নেই। এতগুলা মানুষ এসে সবার সামনে খাওয়াতে পারবে না। ব্যাপারটা বুঝতে পেরে আলবি বলল, তোমরা যাও গিয়ে বাবা কাকা সহ আত্মীয় স্বজনকে সুখবরটা জানিয়ে এসো। তারা দুজন মাথা নেড়ে চলে গেল। তারপর আলবি একটা শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে এসে বসা মাত্রই আলবির ফোনটা বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকাতে স্ক্রিনে ভেসে ওঠে দিহান ইজ কলিং। আলবি বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করে কানের কাছে ধরে। কিরে, কি খবর তোর? মাথা ঠিক আছে এখন? আলবি বুঝে উঠতে পারলো না যে দিহান মাথা ঠিক হওয়ার কথা কেন বলছে। তবে সে প্রত্যুত্তরে বলল, ছেলে হয়ে গেছে। আচমকা আলবির কথা শুনে দিহান তার চোখ বনে গেল। মানে, কার ছেলে হয়ে গেছে? আলবি অবচেতন মনে বলে উঠলো, আমার ছেলে। উক্ত কথাটা শোনার জন্য মোটে প্রস্তুত ছিল না দিহান। তার উপর আলবি যেভাবে আমার ছেলে বলছে সেটা শুনে তার মাথা ঘুরে গেল। তাই তোর মাথা এখন ঠিক হয়েছে বল, মনে হয় না? কি সব আবল তাবল বলছিস? আর পহাতে ছেলে হয়ে গেছে মানে কি? আলবির মেজাজ খারাপ হলো। এই বেকুবের সাথে সে কোন দুঃখে বোনের বিয়ে দিতে রাজি হয়েছে কে জানে। আমি সিরিয়াসলি বলছি। ধ্যান এবার নড়ে চড়ে বসলো। আলহামদুলিল্লাহ, ছেলে আর ভাবি সুস্থ আছে তো? আল্লাহর রহমতে দুজনে সুস্থ আছে। কিন্তু কখন হলো? আমাকে কেন বললি না? বাড়িতেই নর্মাল ডেলিভারি হয়ে গেছে, বলার সুযোগ পাইনি। ধ্যান কিছু একটা ভেবে বলে উঠলো, তুই কি এনআইপিপি টেস্ট রিপোর্ট পেয়ে গেছিস? আলি ব্যালকনির দরজার দিকে একবার তাকিয়ে নিম্ন স্বরে বলল, আজকে সকালে রিপোর্ট এসে গেছে।
দিহান এবার আইডিয়া করে বলে উঠলো, ও এর জন্যই তো বলি তুই হঠাৎ আমার ছেলে বললি কেন। আলবি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি রিপোর্টটা দেখিনি এখনো। দিহান বিস্ফোরিত কণ্ঠে চিল্লিয়ে উঠলো, তাহলে তুই হঠাৎ আমার ছেলে বললি কেন? প্লিজ, ভুল করে বলে ফেলেছি, এটা বলিস না। আলবি চাপাস স্বরে বলল, রিপোর্ট আর দেখতে হবে না, বাচ্চাটা আমারই। তুই এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছিস? ওকে কোলে নিয়ে বুঝে গেছি, কি কিউট দেখতে, মাশাআল্লাহ। জানিস এত কিউট বেবি আমি আমার এই জন্মে দেখিনি। এত কিউট বেবি আমার ছাড়া আর কার হবে বল? দিয়ান হাসি আটকে বলল, কে যেন বলেছিল বাচ্চাটা জন্মের পরই দত্তক দিয়ে দেবে। আলবি হাপসাপ করে উঠলো, চুপ, আমি সেদিন লাবিবের উপর রেগে মেগে বলে ফেলেছিলাম। অনেক হয়েছে, এটা নিয়ে আমাকে আর কথা শোনাস না প্লিজ। আমি কখনোই এমনটা করতাম না। আমি জানি বাচ্চাটা অলির প্রাণ। বাচ্চার কিছু হয়েছে শুনলে ও নিজেও মরে যাবে। আগামীকাল আমার ফ্লাইট, ভাবছি তোর ছেলেকে দেখিয়ে যাব। তাহলে চলে আয়। তোর মাঝ রাতে কি হয়েছিল বলতো? তোর কি আসলেই লাবিব যে নিউজটা ছড়িয়েছিল সেটা সত্যি বললে মনে হচ্ছিল? আলবি বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল, হোয়াট, কি সব বলছিস? আমি বলছি তুই তো মাঝরাতে মেসেজ দিয়ে আমাকে এসব বললি। আলবি স্তব্ধ হয়ে গেল। তোর মনে হয়েছে আমি এসব বলেছি? আর আমার কাছে যদি নিউজটা সত্যি বলে মনে হতো তাহলে আমি লাবিবকে মারতে মারতে মেরে ফেলতাম। তাহলে মেসেজগুলো কে পাঠিয়েছে? আলবি কয়েকটা শুষ্ক ঢোক গেলে দরজার দিকে তাকালো, তারপর ফোনটা সামনে এনে হোয়াটসঅ্যাপ চেক করতে লাগলো, কিন্তু কোনো মেসেজ পেল না। আলবি হতাশ হয়ে দিহানকে বলল, মেসেজ তো নেই, স্ক্রিনশট দিয়ে দেখি। বলি মেসেজগুলো ডিলিট ফর এভরিওয়ান না করে ডিলিট ফর মি করেছিল। ফলস্বরূপ মেসেজগুলো শুধু আলবির ফোন থেকে ডিলিট হয়েছে। কিছুক্ষণ পর দিহান স্ক্রিনশট দিতেই আলবির চোখ কপালে উঠে গেল। এই তুই এসব কি করেছিস? হায় আল্লাহ, আমি এখন কি করব? দিহান কিছুই বুঝে উঠতে পারলো না। আমি কি করেছি? আমি তোকে মেসেজগুলো দেইনি, তাহলে কে দিয়েছিল? আলবি মাঝরাত থেকে এখন পর্যন্ত সকল ঘটনা একসাথে জুড়ে বুঝতে পারলো যে মেসেজগুলো অলি দিয়েছে। এটা বুঝতে পেরে সে মাথায় হাত দিয়ে বসে পড়লো। সে আর কিছু ভাবতে না পেরে রুমে চলে এলো। আলবি এরকম হঠাৎ চলে আসাতে অলির অস্বস্তিতে পড়ার কথা।